সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমরা এক্সপ্লেইন করব মোশাররফ করিম ও প্রভা অভিনীত একটু চটুল ধরনের নাটক লুক অ্যালাইক, যেটি মুক্তি পেয়েছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। এখানে মোশাররফ করিম অভিনয় করেছেন রায়হান নামের এক ব্যবসায়ীর চরিত্রে। ব্যবসায়ে দারুণ সফল এই লোকটি বিয়ে করেছিল পিঙ্কি নামের এক মেয়ের রূপ দেখে, যেই চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা ও মডেল প্রভা। তবে পিঙ্কি এর রূপ দেখে বিয়ে করে ভালোই ফেঁসে গেছে রায়হান, কারণ তার ঘাড়ে চেপে বসে আছে পিঙ্কি এর মা জুলেখা এবং ভাই রাহুল। বউ, শাশুড়ি আর শালা রাহুল মিলে রায়হানের জীবনটা বানিয়ে রেখেছে সাক্ষাৎ নরক। প্রতিদিন ভোর 6:30টায় পিঙ্কি রায়হানকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে ঘুম ভাঙাতো। রায়হানের ব্যবসায়ের টাকা দিয়েই চলছিল তাদের সব ফুটানি, আবার এই রায়হানকে দিয়েই করাতো বাসার সমস্ত কাজ। বুয়াও রাখা যাবে না, কারণ আগেরবার নাকি কাজের বুয়া তাদের বাসা থেকে গহনা চুরি করে পালিয়েছিল। সকালে উঠে রায়হানকে তার শাশুড়ির জন্য কফি এবং ফেস প্যাক বানাতে হয়। শালা রাহুল জগিং করে এসে খাবে, তাই ছোলা রান্না করতে হয়। এরপর রাতের বেলার খাওয়া, এঁটো থালা বাসন মাজা, রুটি বানানো, নাস্তা বানানো সব কাজ করতে হয় রায়হানকে। আর তার স্ত্রী পিঙ্কি রাজরানীর মতো বসে থাকে। রায়হানের করুণ অবস্থা দেখে পেপারওয়ালারা পর্যন্ত তাকে কাজের লোক ভেবে বসত। এত কাজ করানোর পর রায়হানের কাছেই থাকতো বাকি সবার সব আবদার। শাশুড়ি মাঝে মাঝে 30-35 হাজার টাকার শাড়ি অর্ডার করত, ক্লাবে পার্টিয়ে চাঁদা দিত। সব টাকা রায়হানের কাছেই দাবি করত সে। শালা রাহুল তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য ব্যাংকক থেকে গিফট আনাবে, সেই টাকাও দিতে হয় রায়হানকে। এমনকি দুলাভাইকে দিয়ে রান্না করিয়ে খাবার টেবিলে সার্ভ পর্যন্ত করিয়ে নেয় তারা। মাঝে মাঝে অপমানে রায়হান শালার মুখে কল্পনায় খাবার ছুঁড়ে মারে, কিন্তু বাস্তবে কিছুই বলতে পারে না সে, কারণ ওই যে বউয়ের রূপ দেখে হয়ে যায় চুপ। পিঙ্কি রায়হানকে চাপ দিতে থাকে শেওড়াপাড়ার জমিটা তার নামে লিখে দিতে, অথচ গত মাসেই রায়হান তার নামে 20 লক্ষ টাকার একটা এফডিআর করে দিয়েছে। আসলে তার গুরুত্ব পিঙ্কির কাছে নেই। জমি চাইলেও যখন রায়হান স্ত্রীর কাছে আসে, তখন গা দিয়ে ঘামের গন্ধ আসছে বলে দূরে সরিয়ে দেয় তাকে। অথচ রায়হান তাদের সবার জন্যই কিন্তু রান্না করে ঘেমে গিয়েছে। মন খারাপ করে রায়হান চলে যায় ফ্রেশ হতে। গোসল করে যখন সে নিচে নামে নাস্তা করতে, তখন অবাক হয়ে দেখতে পায় এত কষ্ট করে সবার জন্য নাস্তা বানানোর পর তার কথা মনে না রেখেই সবাই সব খাবার খেয়ে শেষ করে ফেলেছে। বাড়ির কাজের লোককেও মনে হয় মানুষ এতটা নেগলেক্ট করে না। খিদে পেটে রায়হান ভগ্ন হৃদয়ে সবার এঁটো প্লেটগুলো ধুতে শুরু করে। এই পর্যায়ে তার মন ভেঙে যায়। সে চিন্তা করে পরিবার ছেড়ে একদিন ছুটি কাটিয়ে আসবে। বিজনেসের কাজে নিজের এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য সে চট্টগ্রাম যাবার উদ্দেশ্যে ব্যাগ গোছানো শুরু করে। এটা শুনে তার বউ শাশুড়ি ক্ষেপে যায়। রায়হান চট্টগ্রামে গেলে বাসার রান্নাবান্না কি করবে? শাশুড়ি আবার অনলাইনে অর্ডার করা বাইরের খাবার নাকি খেতে পারবে না, খেলে তার পেট খারাপ হবে। সবার এরকম ব্যবহারে রায়হান আরও ভেঙে পড়ে। তবে তখন সবাই বলে তারা রায়হানকে যেতে দেবে, কিন্তু বিনিময়ে শাশুড়ির শাড়ি ডেলিভারির 35,000 টাকা, ক্লাবের চাঁদা 20,000 টাকা, বউয়ের জুয়েলারির টাকা আর শালার 15,000 টাকার চাহিদা মেটাতে হবে। অগত্যা তাদের কাছে নিজের এটিএম কার্ড রেখে রায়হান বের হয়ে যায়। চট্টগ্রাম যাবার পথে রায়হান একজন সাইকিয়াট্রিস্ট দেখায়। দীর্ঘদিন পারিবারিকভাবে নির্যাতনের শিকার হয়ে সে মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়েছে। রায়হান অনেক আগে তার মা বাবাকে হারিয়েছে, তারপর অনেক কষ্ট করে বিজনেসটা দাঁড় করিয়েছে। পিঙ্কিকে বিয়ে করে সে ভেবেছিল নিজের জন্য একটা পরিবার পাবে সে, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে আসলে পিঙ্কির পরিবার তাকে একটা টাকার মেশিন ছাড়া অন্য কিছুই ভাবে না। সাইকিয়াট্রিস্ট তার সব কথা শুনে কিছু পরামর্শ দেয়। এখন থেকে রায়হানকে সবকিছুতে না বলতে শিখতে হবে, সেই সাথে প্রয়োজন হলে কঠোর হতে হবে। অনেক সময় আমরা শুদ্ধ করে কথা বলতে গিয়ে কঠোর হতে পারি না, তাই সাইকিয়াট্রিস্ট তাকে পরামর্শ দেয় প্রয়োজন হলে আঞ্চলিক ভাষায় কথা বলেও সে যেন নিজের বউ শাশুড়িকে শাসন করতে পারে। এদিকে রায়হান চলে যাবার পর পিঙ্কিকে আমরা দেখতে পাই নতুন জুয়েলারি পরে সাজগোজ করছে। তার মা তাকে পরামর্শ দেয় দ্রুত রায়হানের কাছ থেকে পার্মানেন্ট কিছু লিখে নিতে, বিশেষ করে তার শেওড়াপাড়ার জমিটা লিখে না নিতে পারলে পরে হাতছাড়া হয়ে যেতে পারে। এছাড়া শালার রাহুলকে ইতালি পাঠাতে 25-30 লক্ষ টাকা লাগবে, সেটাও দ্রুত নিয়ে রাখতে বলে সে। এর মাঝে তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি পিঙ্কির একটা বাজে পাস্ট আছে। সে কলেজে থাকতে একটা ছেলেকে গোপনে বিয়ে করেছিল, সেটা গোপন করেই সে রায়হানকে বিয়ে করেছে। এর মধ্যে টিভিতে দুপুরের খবর শুরু হয়।
হঠাৎ করে তারা দেখতে পায় চট্টগ্রামে শাহ আজিজ নামের এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার হত্যাকারী বাসা থেকে বের হবার সময় সিসি ক্যামেরায় রেকর্ডেড হয়ে গেছে। সেই ফুটেজ দেখে আঁতকে ওঠে রাহুল, কারণ হত্যাকারীর চেহারা একদম তার দুলাভাই রায়হানের সাথে মিলে যায়। তবে হত্যাকারীর একটা গোফ আছে যেটা রায়হানের নেই। আর পিঙ্কি বলে এটা অন্য লোক, কারণ রায়হান মানুষ হত্যা তো দূরের কথা, একটা মুরগিকেও মারতে পারবে না। তো পরদিন রায়হান চট্টগ্রাম থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু আমরা আবিষ্কার করি নতুন এক রায়হানকে। বাসার দরজা দিয়ে ঢোকার পর পিঙ্কি তাকে দুপুরের খাবার রান্না করতে বলে, তখন রায়হান তাকে না করে। শুধু তাই নয়, আধা ঘন্টার মধ্যে পিঙ্কি যদি তাকে রান্না করে না খাওয়ায় তাহলে তার খবর করে দেবে বলে হুঁশিয়ারি দেয়। সঙ্গে পিঙ্কিকে একটা থাপ্পড়ও মেরে বসে সে। হঠাৎ তার ভেজিটেবল স্বামীর এরকম পরিবর্তন দেখে আটকে ওঠে পিঙ্কি। তার মা জুলেখাও রূপচর্চা থেকে ধরফর করে উঠে বসে। বিড়ালটা বাঘ হলো কিভাবে সেই হিসাব তারা মেলাতে পারে না। এদিকে নিউজে দেখা যায় চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়ির কাছে রাস্তায় একটা নকল গোঁফ পাওয়া গেছে। এটা দেখে রাহুল ভয় পেতে থাকে, তার দুলাভাই কি আসলে ক্রিমিনাল কিনা সেটা ভেবে। তবে রায়হান তাকেও ধমক দিয়ে থামিয়ে দেয়। সারাদিন বউ শাশুড়ির শালাকে দৌড়ের উপর রেখে অবশ্য রাতের বেলা তেহারি রান্না করতে রান্নাঘরে ঢোকে রায়হান। তবে তার শাশুড়ি রিচ ফুড খেতে না চাইলেও ভয়ে কিছু বলতে পারে না। পরদিন টিভিতে নতুন একটা ঘোষণা আসে, নিহত শাহ আজিজের পরিবার নাকি হত্যাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য 5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। রাহুল তখন তার মা বোনকে নিয়ে কুটিল প্ল্যান সাজায়। রায়হান খুনি হোক বা না হোক, তার মাথার দাম এখন 5 কোটি টাকা। তাই তারা প্ল্যান করে রায়হানকে আটকে পুলিশে খবর দেবে আর নিয়ে নেবে 5 কোটি টাকা। সবাই টাকার লোভে মত্ত হয়ে ওঠে। শাশুড়ি টাকার স্বপ্ন দেখতে থাকে, বউ দেখে দামি গহনার স্বপ্ন, আর শালা দেখে মেয়েদের নিয়ে পার্টি করার খোয়াব। প্ল্যান মাফিক তারা 3 জন মিলে রায়হানকে লাঠি দিয়ে পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। রায়হান যতই অস্বীকার করুক না কেন যে সে কোনো হত্যা করেনি কাউকে, তারা কেউই বিশ্বাস করে না। রায়হান জানায় সে তার বন্ধু শাহ আজিজের বাসায় গিয়েছিল ঠিকই, কিন্তু দরজায় বেল বাজালে কেউ না খোলায় সে সাথে সাথে আবার বের হয়ে যায়। তবে তার বউ শাশুড়ি কেউই তার কথা বিশ্বাস করে না। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয় যে আসল খুনি ধরা পড়েছে পুলিশের হাতে। আসলে খুনির চেহারা একদম রায়হানের মতোই ছিল। এখন আর 5 কোটি টাকা পাওয়া যাবে না বলে সবাই রায়হানের বাঁধন খুলে দেয়। রায়হান ছাড়া পেয়েই ঘোষণা করে সে তার অত্যাচারী শাশুড়িকে ওল্ড হোমে পাঠিয়ে দেবে, আর শালাকে বাড়ি থেকে বের করে পাঠিয়ে দেবে গ্রামের বাড়ি বুড়িমারিতে। সবাই রায়হানের উদ্ধত আচরণ মেনে নেয় ভয়ে। কিন্তু তখনই ঘটে আরেক ঘটনা। 2 ঘন্টা পরে টিভিতে জানানো হয় আসলে যাকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে সে আসলে ঢাকার একজন বিখ্যাত ব্যবসায়ী রায়হান মির্জা। তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে আসল রায়হান এখন চট্টগ্রামে। তাহলে তাদের বাসায় কয়েকদিন ধরে যে আছে সে কে? আসলে তাদের বাসায় যে আছে সে বাকের নামের এক কিলার। শাহ আজিজকে হত্যা করার পর বাইরে বের হয়ে অবিকল তার মতো চেহারার এক লোক বাড়ির সামনে গাড়ি পার্ক করছে দেখে বাকের চমকে ওঠে। গাড়িতে আসলে রায়হানই ছিল। তো বাকেরের মাথায় তখন পালানোর একটা বুদ্ধি আসে। সে রায়হান চলে যাবার পর গাড়ির লক ভেঙে ভেতরে ঢুকে যায়। প্রাথমিকভাবে তার ইচ্ছে ছিল পালিয়ে যাবে, গাড়িটা বিক্রি করে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু হঠাৎ ভেতরে দেখতে পায় রায়হানের ল্যাপটপ খোলা। সেখানে মেসেঞ্জারে এক বন্ধুর সাথে রায়হানের চ্যাট পড়ে বাকের জানতে পারে রায়হানের বাড়িতে 50 লক্ষ টাকা লুকানো আছে। সেই সাথে তার শাশুড়ি, বউ আর শালার সাথে তার সম্পর্কের মিথস্ক্রিয়া সম্পর্কেও সবকিছু জেনে নেয় সে। শুরুতে বাকের ভেবেছিল শুধু গাড়িটাই পাচ্ছে, এখন সে দেখে গাড়ির সাথে বাড়ি আর নারীও পাওয়া যাচ্ছে। তখন সে লোভ সামলাতে না পেরে নিজের গোঁফ খুলে রায়হান সেজে চলে আসে এই বাড়িতে। আর এরপর জীবনকে ভরপুর উপভোগ করলো বাকের। তবে এখন যখন সবাই সবকিছু জেনেই গেছে, তাই বাকের তাদেরকে বলে বাড়িতে লুকিয়ে থাকা 50 লক্ষ টাকা না বের করে দিলে সে সবাইকে হত্যা করবে। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা কেউই এই টাকার খোঁজ জানতো না। সবাইকে যখন সে মারতে উদ্যত হয় ঠিক তখনই বাইরে কলিং বেল বেজে ওঠে। তবে কি রায়হান ফিরে এসেছে নাকি অন্য কেউ? এরকম এক দোদুল্যমান অবস্থায় রেখেই শেষ করা হয় লুক অ্যালাইক গল্পটি। লুক অ্যালাইক গল্পটি মূলত পারিবারিক শোষণ, লোভ এবং আত্মসম্মানের গুরুত্বকে একটা ব্ল্যাক কমেডির মোড়কে উপস্থাপন করেছে, যা একই সঙ্গে দর্শকদেরকে হাসায় আবার ভাবায়ও।
মোশাররফ করিম তার দুই ভিন্ন স্বভাবের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। সেই সঙ্গে প্রভার চরিত্রটিও গল্পের নেতিবাচক হলেও নাটকীয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গল্পের শুরুর দিকে পারিবারিক নির্যাতনের অংশগুলো কিছুটা অতিরঞ্জিত মনে হলেও দ্বিতীয়ার্ধে লুক অ্যালাইক ও খুনের রহস্য যুক্ত হওয়ায় নাটকটি কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। শেষের টুইস্ট দর্শকদের কৌতূহল ধরে রাখতে সফল হয়েছে, যদিও এই সমাপ্তিটা ওপেন এন্ডেড, অর্থাৎ সব প্রশ্নেরই উত্তর অমীমাংসিত রেখে গেছে। এই ব্যাপারটাই আমার ভালো লাগেনি। এন্ডিংটা আরেকটু ভালো হলে বেশ ভালো লাগতো। তবে এই ছোট্ট নাটক থেকে আমরা কয়েকটা শিক্ষা বেশ ভালোভাবে দেখতে পাই। প্রথমত, অন্যায় সহ্য করতে থাকলে মানুষ আপনাকে আরও বেশি পেয়ে বসবে এবং আরও বেশি শোষণ করবে। তাই আত্মসম্মান বজায় রেখে প্রয়োজনের সময় দৃঢ়ভাবে না বলতে শিখতে হবে। এছাড়াও লোভ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। অতিরিক্ত অর্থের লোভে পিঙ্কি, তার মা ও ভাই নিজের পরিবারের একজন মানুষকেও বিশ্বাস করতে পারেনি, যার ফল ছিল ভয়াবহ। আর তৃতীয়ত, একটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের ওপর, স্বার্থের ওপর নয়। যে পরিবারে শুধুমাত্র একজন মানুষকে অর্থের উৎস হিসাবে ট্রিট করে, সেই পরিবারে কারো থাকা উচিত নয়, কারণ সেখানে কখনো প্রকৃত সুখ বা শান্তি আসবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলিং বেলের ওপাশে আসলে কে দাঁড়িয়ে আছে? সেটা কি রায়হান নাকি অন্য কেউ? আর যদি রায়হান হয়েই থাকে, তাহলে একই চেহারার দুই মানুষকে মুখোমুখি দেখে পরিবারের অন্য সদস্যদের রিয়াকশন কি হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানিয়ে দিন। আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও বাংলা কন্টেন্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলের পথ চলার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।